আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন সবাই? দেখা যায়, স্লাইড দেখা যায়? জি স্যার। কি লেখা আছে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তারপরে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, তারপরে কি লেখা আছে? গড়, মধ্যমা ও প্রচুরক। তারপরে নিচে আজকের ক্লাস প্রচুরক ও এর গাণিতিক সমাধান। আচ্ছা, প্রচুরক ও এর গাণিতিক সমাধান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো, আমরা গাণিতিক গড় মধ্যমা পড়ছি, তাই না? কিন্তু জি স্যার। প্রচুরক পড়ি নাই। দেখো এখন দেখা যায় প্রচুরক কি জিনিস। জি স্যার। পড়তে পারো কিনা? জি স্যার। মোট বা প্রচুরক হলো মধ্যক মানের তৃতীয় পরিমাপ এবং সহজভাবে বলা যায় যে উহা সেই তথ্যমান যাহা সবচাইতে বেশি সংখ্যায় পরিলক্ষিত হয়। অর্থাৎ কোনো একটা তথ্য রাশিতে যে মানটা সবচাইতে বেশিবার পরিলক্ষিত হয় সেইটাই নরমালি প্রচুরক, যেটা প্রচুর পরিমাণে আছে। মোডের অবস্থান সারির সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট বিন্দুতে হয়ে থাকে। তথ্য সারির সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট বিন্দুতে মোডের অবস্থান হয়ে থাকে। একে সংজ্ঞা হিসেবে বলা যায়, মোড হচ্ছে চলকের সেই সংখ্যামান যাহাতে অধিকাংশ তথ্য কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা দেখায়। অধিকাংশ তথ্য কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা বা টেন্ডেন্সি দেখায়। প্রচুরকের অবস্থানকে সবচাইতে বেশি ঘনত্ব বিশিষ্ট অবস্থান বলে। একটি গণসংখ্যা নিবেশনে প্রচুরক সেই শ্রেণীতে আসে যার গণসংখ্যা সর্বাধিক। অর্থাৎ কোনো একটা শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে প্রচুরক সেইখানে অবস্থান করে যে শ্রেণীতে গণসংখ্যা বা এফ এর মান সবচেয়ে বেশি। যেহেতু প্রচুরককে সবচাইতে বেশি পুনরুক্ত ঘটনা হিসেবে ধরা যায়, সেহেতু এর অবস্থান নির্ণয় করা তুলনামূলকভাবে সহজ। একটি তথ্য সারির সাধারণভাবে পরীক্ষা নিরীক্ষা এবং উহাদের সংগঠন প্রণালী লক্ষ্য করে মোড নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু কোনো তথ্য সারিতে যদি একই সংখ্যামানের পুনরুক্তি না থাকে, তাহা হইলে মোড নির্ণয় করা সম্ভব হয় না। মানে স্বাভাবিকভাবে মোডটা দৃষ্টিগোচর হয় না। অবিন্যস্ত উপাত্ত হইতে প্রচুরক নির্ণয় করতে হলে তথ্যসমূহকে একটা সুশৃঙ্খল বিন্যাসে সাজাতে হয়। অর্থাৎ ওই যে আগে যেটা দেখাইলাম, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, এবং কোন সংখ্যা মান সবচাইতে বেশিবার আসে তাহা লক্ষ্য করিতে হয়। অর্থাৎ ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজাইলে কোন সংখ্যাটা ওই তথ্য সারিতে অধিকবার আসে তাকে প্রচুরক বলে।
যেমন আমাদের তথ্য সারিতে 5, 7, 9, 10, 15, 9, 7, 9, 11, 6 এই তথ্য সারিতে তবে আমাদেরকে প্রথমে এইগুলোকে একটি সুশৃঙ্খল বিন্যাসে সাজাতে হবে, যেটা আমরা বলছিলাম যে একটা অর্থাৎ একটা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, ছোট হইতে বড় কিংবা বড় হইতে ছোট, এভাবে সাজাতে হয়। সাজানোর পরে দেখো ওই সংখ্যাগুলোকে তোমরা মিউট করে রাখবা। দেখো সংখ্যাগুলোকে এভাবে সাজাইছে 5, 6, 7, 7, 9, 9, 9, 10, 11, 15। এই তথ্য সারিতে প্রসরূপ কোনটা? 9 স্যার। 9, যেটা বেশি বার আছে, তাই না? জি স্যার। এখানে আমরা দেখতে পাই যে 9 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে এবং এটি এই তথ্য সারির প্রসরূপ। এই তথ্য সারি হতে প্রসরূপ নির্ণয় করা হয়েছে। নির্ণয় করা কম্পারেটিভলি সহজ, কারণ তথ্যসমূহের মধ্যে পুনরুক্তি প্রবণতা অর্থাৎ একই সংখ্যা বারবার আসছে। কিন্তু তথ্য সারিতে যদি পুনরুক্তির প্রবণতা না দেখা যায়, তাহলে একমাত্র উপায় হইল তথ্যসমূহকে শ্রেণীবদ্ধ করা। শ্রেণীবদ্ধ করলে হবে কি, যে শ্রেণীতে গণসংখ্যার পরিমাণ বেশি আছে সেই শ্রেণীটা হবে প্রসরক শ্রেণী। তাহলে সেই প্রসরক শ্রেণীর মধ্যেই প্রসরক অবস্থান করছে, তাহলে আমরা সূত্রের সাহায্যে সেটা বের করতে পারবো। এই কারণে শ্রেণীবদ্ধ উপাত্ত হতে প্রসরক নির্ণয় করা অনেক বেশি সুবিধাজনক। সেক্ষেত্রে কোনো অর্থপূর্ণ কেন্দ্রীয় প্রবণতা দেখা দেয় না। সেক্ষেত্রে অবিন্যস্ত উপাত্ত হতে মোড নির্ণয় করা কঠিন। তাহলে একবার প্রসরক বলতে একবার একটা উদাহরণ দিয়ে স্বাভাবিকভাবে বুঝাইলো যে যদি একটা অবিন্যস্ত তথ্য সারি থাকে, সেই তথ্য সারিতে কতগুলো যদি তথ্য থাকে এলোমেলো অবস্থায়, তাহলে সেই তথ্য সারিকে উপর থেকে নিচ কিংবা নিচ থেকে উপরে যদি সাজানো হয়, তাহলে যে সংখ্যাটি অধিকবার অবস্থান করছে ওইটা হচ্ছে অবিন্যস্ত উপাত্তের প্রসরক। কিন্তু যদি শ্রেণীবদ্ধ উপাত্ত থাকে বা সেখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার এভাবে প্রসরক লক্ষ্য করা যায় না, বা কোনো একটা সংখ্যা একাধিকবার আছে তা লক্ষ্য করা যায় না, সেক্ষেত্রে টোটাল তথ্য সারিকে শ্রেণীবদ্ধভাবে সাজাতে হয়। এভাবে শ্রেণীবদ্ধভাবে সাজানোর পরে যে শ্রেণীতে গণসংখ্যার মান সর্বাধিক আছে সেই শ্রেণীকে বলা হয় প্রসরক শ্রেণী, এবং সেই প্রসরক শ্রেণীতেই প্রসরকের অবস্থান। এতটুকু আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি। পরবর্তীতে সূত্রের মাধ্যমে ওই শ্রেণী থেকে আমরা প্রসরকের মান নির্ণয় করতে পারবো। কোনো অসুবিধা আছে? না স্যার। আগাবো? না স্যার, আগান স্যার। এবার দেখো বলছে প্রসরক বিন্যস্ত উপাত্ত হইতে প্রসরক নির্ণয়। মিউট করে নাও। একটি গণসংখ্যা নিবেশনে প্রসরক শ্রেণী হলো সেই শ্রেণী যাহার সংখ্যা সবচেয়ে বেশি। প্রসরক শ্রেণী নির্ণীত হওয়ার পর প্রসরক শ্রেণীতে প্রসরকের সঠিক অবস্থান নির্ণয় করা প্রধান সমস্যা। আমরা যদি কল্পনা করতে পারি যে প্রসরকের পূর্ববর্তী এবং পরবর্তী শ্রেণীতে গণসংখ্যা সমভাবে নিবেশিত, তাহলে আমরা
মোট শ্রেণীর বা প্রচুরক শ্রেণীর মধ্যমানকে প্রচুরক বলতে পারি। কিন্তু আমরা জানি যে কার্যত গণসংখ্যা প্রচুরকের পূর্ব এবং পরবর্তী শ্রেণীতে সমভাবে নিবেশিত হয় না বা সন্নিবেশিত হয় না। অতএব এই অসম গণসংখ্যার প্রভাবকে দূর করার জন্য আমরা একটি বিশেষ সূত্র ব্যবহার করে থাকি বা বিশেষ সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করতে পারি। সেই সূত্রটা কি? প্রচুরক বা মোড ইকুয়াল টু L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইন্টু সি। এখানে L1 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যদি সেই প্রচুরক শ্রেণীটা 50 থেকে 60 হয় তাহলে L1টা হচ্ছে 50, মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। del1টা হচ্ছে প্রচুরক শ্রেণী ও এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। del2 প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। পূর্ববর্তী না পরবর্তী হবে বলো? একটা হচ্ছে del1টা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, আর del2টা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। আর সিটা হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে এই সূত্রতে কোনো ঝামেলা আছে? না স্যার। যদি আমরা এখন একটা তথ্য সারি দেখাতে পারি তাহলে সেই তথ্য সারি থেকেই আমরা ইজিলি এই মানটা বসিয়ে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। তাহলে প্রচুরকের এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইন্টু হচ্ছে সি। এখন দেখো এই একটা অঙ্ক দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, দোকানের সংখ্যাটাকেই বলা হচ্ছে এফ বা গণসংখ্যা। এখন এইখান থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করব? এখানে L1 কোনটা বলতো? এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত নম্বর শ্রেণীতে আছে? 40 থেকে 45। 40 থেকে 45। তাহলে L1টা হবে কত? 40। L1 হবে 40। তাহলে del1 কত হবে? স্যার এরপর 62 24। হ্যাঁ স্যার 24 না 14 আর হচ্ছে 26 হবে 26। 16 62 মাইনাস 46 প্রচুরক শ্রেণী ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য 16। আর del2টা কত হবে? del2টা হচ্ছে প্রচুরক শ্রেণী ও তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, তাহলে হবে 27। আর শ্রেণী ব্যবধান আছে যেহেতু 25 থেকে 30, 30 থেকে 35, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তাহলে এখানে প্রচুরক নির্ণয় করা কোনো ঝামেলা আছে? না স্যার। না স্যার। কে কে বুঝো নাই? দেখো এখানে অঙ্কটা তো পুরাটা দিয়ে del1 কিভাবে বের করছে, del2 কিভাবে বের করছে, পুরাটা এখানে দেওয়া আছে। সুতরাং এখান থেকে কারো না বুঝার আছে কিনা? অঙ্কের দিকে তাকাও এবং সমাধানের দিকে তাকাও। কারো কোনো সমস্যা নাই? না স্যার, আপাতত কোনো সমস্যা নাই স্যার। আগাবো। এবার এই অঙ্কটার দিকে তাকাও। দেখো এখানে ওজন দেওয়া আছে, মাছের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ অনেকগুলো মাছের একটা তথ্য এখানে
12 গ্রাম, 15 গ্রাম, 10 গ্রাম, 7 গ্রাম, 9 গ্রাম, 14 গ্রাম, হ্যাঁ, এরকম ওজনের মাছ আছে এবং ডান দিকে কতগুলা ওই এত ওজনের মাছ ডান দিকে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এভাবে সাজাই নিছি, ওজনকে এক্স ধরছি, গণসংখ্যাকে এফ ধরছি। তাহলে আমরা এবার এফ এক্স বের করবো। তাহলে এফ এক্স, এক্স ইন্টু এফ, এই যে এফ এক্স বের করছে, দেখছো দেখা যাচ্ছে। আর ডান দিকে জি স্যার। ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ এই যে গণসংখ্যা 2 যোগ 4 6, 6 যোগ 8 14, 14 যোগ 9 23, 23 যোগ 6 29, 29 আর 8 হচ্ছে 37, 37 আর 3 40। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করছে। কোনো অসুবিধা আছে? না স্যার। প্রতিটা এফ এক্স এর মান এখানে বের করছে। আর এফ এক্স স্যার এর এটুকু আরেকবার একটু বললে ভালো হয়। দেখো গণসংখ্যা এখানে দেওয়া আছে 2 4 8 9 6 8 3, অসুবিধা আছে 40। হ্যাঁ স্যার এটুকু বুঝতে পারছি। এখানে ওজন গুলোকে মানে সিরিয়ালি সিরিয়ালি সাজানো সাজাই হয়েছে, নিচ্ছে, হ্যাঁ, সেই হিসেবে আগেই তো সেই বলা হয়েছে যে হিসেবে সাজাই- গণসংখ্যাগুলোও লিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে গণসংখ্যাগুলো লিখছে। জি স্যার, বুঝতে পারছি। এখন এইখানে 2 যোগ 4 সমান 6 হয়েছে, ডান দিকে দেখো, অর্থাৎ উপরেরটার সাথে নিচেরটা যোগ করে যা হয়, হ্যাঁ আবার তার সাথে তার নিচেরটা যোগ করে যা হয়, এইভাবে পর্যায়ক্রমে দেখবা শেষে দেয় 40 হবে, কারণ হচ্ছে গণসংখ্যা হচ্ছে 40। সামেশন অফ এফ ইকুয়াল টু এন সমান। স্যার বুঝতে পারছি। এবার এখানে মধ্যমা নির্ণয় করতে হবে যে এর মধ্যমা কোনটা। n+1 ডিভাইডেড বাই 2 তম যোজিত গণসংখ্যার তথ্যের মান, তাইলে 40 প্লাস 1 ডিভাইডেড বাই n এর মান যেহেতু 40, 40 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম যোজিত গণসংখ্যার মান, তার মানে 20.5 তম যোজিত গণসংখ্যার মান। এখন এই 20.5 এই সংখ্যার মানটা কত দেখো তো, কোনটার মধ্যে আছে? 4 আর 2 6, 6 আর 8 14, 14 আর 9 23। তাইলে 20.5 কোনটার মধ্যে আছে? 11-র মধ্যে আছে না জি স্যার। সংখ্যা? 2 আর 4 6, 6 আর 8 14, 14 আর 9 23, এই পর্যন্ত আসতেছে হচ্ছে 23 গণসংখ্যা, কিন্তু আমার মধ্যমা হচ্ছে 20.5। তাহলে 20.5 নিশ্চয়ই এটার মধ্যে আছে, এই শ্রেণীতে। জি জি তাহলে এই 11, কারণ 20.5 যোজিত গণসংখ্যা 14 কে অতিক্রম 14 করেছে। কে অতিক্রম করেছে। হ্যাঁ, তাহলে গড় কি? সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন। সামেশন অফ এফ এক্স বাইর হয়েছে 458 আর এন এর মান 40, বাইর হয়েছে 11.45। কোনো সমস্যা আছে? না এখন স্যার। না স্যার। প্রচুরক সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়, এটা হচ্ছে প্রচুরকের একটা সূত্র। তাহলে 3 ইন্টু মধ্যমা হচ্ছে 11, তাহলে 3 ইন্টু 11 মাইনাস 2 ইন্টু গড় 11.45, এই যে 11.45 আমরা বাইর করছি, বিয়োগ করার পরে বাইর হয়েছে 10.10, অর্থাৎ এই অঙ্কটার প্রচুরক হচ্ছে 10.10। কার কার সমস্যা আছে? এটা তোমাদের বইয়ের অঙ্ক, হ্যাঁ, এখানে কারো সমস্যা আছে কিনা আমাকে বলো। না স্যার বুঝতে পারছি। এই যে এখন যেটা বুঝছো না, এটা এখন তো আমরা এটা স্ক্রিনে দেখালাম, এটা যদি তোমরা খাতায় যখন করতে যাবা তখন তোমাদের কিছু সমস্যা মনে হবে, তখন যদি হাতে ক্লিয়ার হয়ে যায় কোনোদিনও এই অঙ্ক আর ভুলবা না। সুতরাং যেগুলো স্ক্রিনে দেখতেছো এগুলো তো তোমাদের কাছে প্রমাণ থাকতেছে, যেহেতু রেকর্ড হচ্ছে, এইখান থেকে নিয়ে প্রত্যেকটা অঙ্ক থেকে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করবা। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আবার জি স্যার। দেখো এখানে আর একটা অঙ্ক দেওয়া আছে, এখানে আবার শ্রেণী দেওয়া আছে। দেখো এই শ্রেণীর এই অঙ্কটা কারো অসুবিধা হবে কিনা, কারণ এর আগের অঙ্কটা আমরা এইভাবেই করছিলাম। দেখো করা যায়?
জি স্যার। পরে তো পইরা আমাকে বলো যে এখানে সমস্যা আছে কি। এই যে L2 - L1 দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ, কারণ এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। স্যার জি এখানে স্যার, আবার বুঝছি। শ্রেণী ব্যবধান L1 L2 দিয়ে এই জায়গায় যদি L1 L2 - L1 না দিয়ে, হ্যাঁ, ইনটু সি দাও, তাইলে অসুবিধা নেই। হ্যাঁ, জি স্যার। দেখো এই অঙ্কতে কারো সমস্যা আছে কিনা। জি না স্যার। না স্যার, সমস্যা নেই স্যার। নিপা, না স্যার, বই বের করে নিছি স্যার। বই বের করে নাও, তাতে অসুবিধা নেই, বই থেকেই তো এটা ইয়ে করো। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে আর একটা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ 2-তে দেখো। এই অঙ্কটা আমরা যদি, হ্যাঁ, আমরা যদি কোনো করে না দেই, এটা তোমরা করতে পারবা না, প্রচুর নির্ণয় করতে পারবা না। জি স্যার, পারবো স্যার। স্যার পারবো। জি স্যার। দেখো L1 হলো স্যার 201। এটা কিন্তু সেই অঙ্ক না। কোনটা জানি তার ওই শব্দ একবার- বের হয়েছে কিসের জন্য? ফয়সাল তোর ওখান থেকে শব্দ আসতেছে। তাহলে এই অঙ্কগুলা থেকে তোমরা অঙ্কগুলা ক্লিয়ার করবা, বুঝতে পারছো। এই এই যে তথ্য সারি থেকে, এই যে তথ্য সারি, এই তথ্য সারি থেকে গড়, মধ্যমা, প্রচুরক তিনটাই নির্ণয় করবা। এখান থেকে তো শুধু প্রচুরক নির্ণয় করা আমরা দেখাইছি, কিন্তু তুমি এখান থেকে গড়, মধ্যমা, প্রচুরক সবগুলাই নির্ণয় করে দেখাবা। প্রত্যেকেই এই অঙ্কগুলা খাতায় করবা। খাতায় কইরা যাদের যাদের সমস্যা তারা বা অঙ্কটা করে আমাকে দেখাতে পারো, ছবি তুলে আমাকে মেসেঞ্জারে দেখাইতে পারো। ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার। এবার আমরা আগাই। তাহলে মোড নির্ণয়ের এই সূত্রতে কারো কোনো ঝামেলা নাই। এই সূত্রটা ওই যে L2 - L1 মানে হচ্ছে AC, এটা মনে থাকবে। এটাতে জি জি স্যার। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। গেল। প্রচুরক বা মোডের ব্যবহার। গুণবাচক উপাত্ত যেগুলো সরাসরি পরিমাপ করা যায় না, সেক্ষেত্রেও এই প্রচুরক ব্যবহার করা যায়। লেখচিত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়। শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারাও অনেক সময় এটি নির্ণয় করা যায়, যে অবিন্যস্ত শ্রেণী থেকে যেরকম করলাম। জীববিজ্ঞানে জীবের বৈশিষ্ট্য নির্ণয়ের সময় যদি দেখা যায় একটি বৈশিষ্ট্য একাধিক জীবের মধ্যে বিদ্যমান, তবে একটি নির্দিষ্ট প্রজাতির বলে আখ্যায়িত হয়। অর্থাৎ জীববিজ্ঞানে জীবতাত্ত্বিক ব্যাখ্যায় প্রচুরকের ব্যবহার বিশেষ গুরুত্ব বহন করে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে বইটা কিনছো প্রফেসর জীবন কৃষ্ণ সাহার, তাই না? এই বইয়ের লেখক হচ্ছে জীবন কৃষ্ণ সাহা। জি স্যার। এই জীবন কৃষ্ণ সাহা স্যার আমার কলিগ ছিল, পটুয়াখালী কলেজে একসাথে চাকরি করছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই করোনার মধ্যে উনি মারা গেছেন। জীবন কৃষ্ণ সাহা স্যার উনি মারা গেছেন। যাই হোক, স্যার হঠাৎ করে নাকি করোনার করোনা ইয়েতে? আক্রান্ত হয়ে মারা গেছে, এই মাস দেড়েক আগে মারা গেছে। গণসংখ্যার শ্রেণী সীমাহীন হলেও তা থেকে প্রচুরক নির্ণয় করা যায়। চিকিৎসা শাস্ত্র আবহাওয়াবিদ্যায় প্রচুরক যথার্থ ব্যবহার হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান প্রভৃতি বিষয়েও
অনেক সিদ্ধান্ত গ্রহণে প্রচুরক ব্যবহার করা হয়ে থাকে। অর্থনৈতিক ও সামাজিক গবেষণায় প্রচুরকের ব্যবহার পরিলক্ষিত হয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রচুরক ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া প্রচুরকের কিছু সুবিধা আছে। প্রচুরকের ব্যবহার সুবিধা প্রায় কাছাকাছি। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা স্যার। এবার একটা অঙ্ক দেখো। জি স্যার। এই অঙ্কটা তোমাদের করতে হবে। এ ধরনের যতগুলো অঙ্ক, এই শ্রেণী দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, যত অঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করে যাবা। আমি বুঝাইতে পারছি? দেখো এখানে নম্বর দেওয়া আছে শ্রেণী আকারে, ছাত্রের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ নম্বর এবং ছাত্রের সংখ্যা এই দুইটা কলাম পরীক্ষায় অঙ্ক হিসাবে থাকবে। বাকি কলামগুলো তোমাকে তৈরি করতে হবে। তাহলে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে, করছে। বিচ্যুতি নির্ণয় করতে হবে। বিচ্যুতি নির্ণয়ের সূত্র আমরা প্রথম ক্লাসে বলেছি, মনে আছে? d = x - a ডিভাইডেড বাই c। যদি শ্রেণী ব্যবধান সম হয়, অর্থাৎ সম শ্রেণী ব্যবধান থাকলে x - a ডিভাইডেড বাই c হবে। আর যদি সম শ্রেণী ব্যবধান না থাকে তাহলে শুধু x - a হবে। মনে আছে? মনে নাই? প্রথম দিন করাইছিলেন, হ্যাঁ 2 তারিখে। হ্যাঁ। তাহলে এইভাবে এই সূত্রের সাহায্যে তারপরে f আছে, x বাইর করছি, a বাইর করছি। হ্যাঁ, এই যে a, মধ্যমান এ বের করা হয়েছে। হ্যাঁ, অনুমিত গড় নট মধ্যমান। অনুমান করে। হ্যাঁ, অনুমান করে যে এটা টোটাল 143টা যদি সংখ্যা থেকে থাকে, 143-এর অর্ধেক কত? 72তম সংখ্যাটা হচ্ছে এর মধ্যমান। তাহলে 72তম সংখ্যা কোন শ্রেণীর মধ্যে আছে? 7 আর 15 22, 22 আর 26 48, 48 আর 41 হচ্ছে 89। তাহলে 89 অর্থাৎ এই যে শ্রেণীর মধ্যেই আছে। এই যে 35 থেকে 40 এই শ্রেণীর মধ্যে 72তম সংখ্যা আছে। তার মধ্যবিন্দু হচ্ছে 37.5। তাকে আমরা অনুমিত গড় ধরলাম a। d বাইর করলাম x - a ডিভাইডেড বাই c। তারপরে d বাইর করছি শুধুমাত্র এই fd বের করার জন্য। fd বের করলাম, fd বের করে সামেশন অফ fd বাইর হলো 9। ঠিক আছে? এবার যোজিত গড়, এই সাউন্ড আসে কেন? যোজিত গড় x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড বাই n ইনটু c। এই সূত্রে বসাইছে। হ্যাঁ, এটাকে সূত্র লেখে নাই, কিন্তু আমি সূত্রটা বলে দিলাম, a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড বাই n ইনটু c। এই যে যোজিত গড় বের হয়েছে। মধ্যমা কি? n + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, যেহেতু বিজোড় সংখ্যা আছে তাই 143 যোগ 1 ডিভাইডেড বাই 2 সমান 72তম সংখ্যা মানটাই হচ্ছে মধ্যমা। এবং এই সংখ্যাটা 35 থেকে 40 শ্রেণীর মধ্যে অবস্থান করছে। কারো কোনো অসুবিধা আছে? তাহলে মধ্যমা কত হবে? তাহলে শ্রেণীর নিম্ন সীমা প্লাস মধ্যমা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, নাকি? জি স্যার। তা তো হইল না। তো এটা মধ্যমান। মাইনাস 48। 48টা কোথায় পাইছে? দেখো, এই যে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 48 ডিভাইডেড বাই হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 41। এই যে 41, এই যে 41 ইনটু হচ্ছে 5। তাইলে 35 + 24/41 ইনটু 5। তাহলে এর মধ্যমা বের হইল 37.93।
মধ্যমা বের হইলে এখান থেকে তো প্রচুরক নির্ণয় করা যাবে। প্রচুরক চাইলে এই সূত্র ছাড়া ওই L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইনটু সি, সেই সূত্রের মাধ্যমে এখানে প্রচুরক নির্ণয় করা যাবে না? যাবে কি না? স্যার যাবে। তাহলে সেই স্যার। সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করবা। তাহলে এই অঙ্কটা আমি দিলাম, এখানে যেভাবে করা আছে এটা তো একটা যা ইচ্ছা তাই ভাবে করা আছে, তোমরা এটাকে সুন্দরভাবে অঙ্কটা কইরা একবার সূত্র টুত্র সবকিছু লিখে ধারাক্রম মাইনে অঙ্কটা করে আমাকে দেখাইতে হবে। এখন পর্যন্ত স্যার এই জায়গায় প্রচুরক কেমন নির্ণয় করছে? এটা প্রচুরক নির্ণয় করছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গাণিতিক গড়। এটা একটা প্রচুরক নির্ণয়ের সূত্র, কিন্তু আমি তোমাদের এই সূত্রের মাধ্যমে করতে বলতেছি না। আমি যে সূত্রটা দেখাইলাম L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 ইনটু সি, এই সূত্রের মাধ্যমে এটা করবা। এই সূত্রতে এটা তো করবা। অন্য সূত্র এটা কি স্যার? হ্যাঁ, এটা অন্য সূত্র। আর এটা কি তোমাদের অন্য সূত্র? স্যার আপনি ও, যে আচ্ছা, সূত্র স্যার। দেখাইছেন ওইটা ওই দিয়ে সূত্রতে করলে হবে করবা। না? হ্যাঁ, ওইটাতে করবা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। তাহলে এই এখন পর্যন্ত যতগুলা অঙ্ক আমি দেখাইলাম, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্ক থেকে তোমাদের একবার গাণিতিক গড় থেকে শুরু করে, হ্যাঁ, প্রত্যেকটা এই অঙ্ককে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করবা। হয়তো শুধু গড় নির্ণয় করা আছে, শুধু মধ্যমা নির্ণয় করা আছে, শুধু প্রচুরক নির্ণয় করা আছে একটা অঙ্ক থেকে, হ্যাঁ, কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে গড় মধ্যমা প্রচুরকে কনভার্ট করবা। এইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এমনকি এইটা নিয়েই আমাদের নেক্সট ক্লাস হবে। বুঝাইতে পারছি আমি? আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার। নেক্সট ক্লাস হবে তোমার এই চ্যাপ্টারের অঙ্কগুলার রিভিউ। কে কোন অঙ্ক করছো সেটা আমাকে বলবা, ডিটেইলস বলবা। আচ্ছা স্যার। স্যার নেক্সট কবে নেবেন ক্লাস? নেক্সট ক্লাস রবিবার। রবিবার? হ্যাঁ, রবিবার। আচ্ছা ঠিক আছে স্যার। রবিবার রাত্রে নিব। হ্যাঁ, স্যার এই টাইমে নেবেন নাকি রাতে না, নেবেন? রাত্রে রাত্রে। আজকে তো আমার ইয়ে ছিল, ঠিক আছে স্যার। এই জন্য রাত্রে আবার মিটিং আছে, এই কারণে আমরা এই সময় নিলাম। তাহলে আচ্ছা। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার 9টা নাকি? রবিবার আছে, 9টা। স্যার। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্ক গুলা তোমরা করে রাখবা। আমি একটা একটা করে সবাইকে এক একটা অঙ্ক জিজ্ঞাসা করবো আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে তোমরা গ্রুপে নোটিশ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।